প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের চলমান অধ্যায় পথের গাঠনিক ধর্ম, এই অধ্যায়ের পয়সনের অনুপাত আমরা আলোচনা করব। এরপরে আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। পয়সনের অনুপাত, গত ক্লাস পর্যন্ত আমরা ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ব্যবর্তন গুণাঙ্ক, এই তিনটা বিষয় আমরা পড়িয়েছিলাম এবং একই সাথে তার দৈর্ঘ্য প্রসারণে কৃতকাজ নির্ণয় ওটা করেছি। আজকে পয়সন অনুপাত। পয়সন অনুপাতের শুরুতে একটা ডেফিনেশনের মতো আছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমা আমরা এর আগে বলেছিলাম যে সীমা পর্যন্ত কোনো বস্তু স্থিতিস্থাপক ধর্ম বজায় থাকে বা স্থিতিস্থাপক বস্তু নিয়ে আচরণ করে, ওটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। ওই সীমা অতিক্রম করে যদি ভর চাপানো হয় তাহলে ওই বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, পয়সন অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আমি একবারে লিখি, পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে বস্তুর উপাদানের পয়সন অনুপাত বলা হয়। এখন একটা বস্তু যদি আমরা কল্পনা তার বিবেচনা করি, ধরো একটা তার আদি দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল এবং আদি যে ব্যাসার্ধ আর, তাহলে আদি ব্যাসার্ধ, শুরুতে তার ব্যাসার্ধকে ধরে নিলাম আমরা আর যদি আমরা পুরোটা বিবেচনা করি তাহলে ব্যাস, আদি ব্যাস হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে ব্যাসার্ধ স্মল আর, ব্যাস ধরলাম ক্যাপিটাল ডি। এখন যদি ভর ঝুলাই দিই বস্তুটাতে, তাহলে দেখা যায় বস্তুটা দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এখানে ভর ঝুলালে, ওজন ঝুলালে বা বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা ধরে নিলাম স্মল এল। দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, অথবা আমরা লিখতে পারি ডেল এল। স্মল এল দিয়ে লেখা যায়, অথবা কোনো কোনো বইতে ডেল এল দিয়েও লেখা আছে, একই বিষয়। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল বা ডেল এল। আর যদি দৈর্ঘ্যে বাড়ে, কোনো একটা বস্তুকে যদি আমরা টেনে লম্বা করি, তাহলে এটা দৈর্ঘ্যে বাড়লে প্রস্থে কমে যাবে। তাহলে তার ব্যাসের বা ব্যাসার্ধের হ্রাস ঘটলো। তাহলে ব্যাসের হ্রাসটাকে যদি আমরা স্মল ডি দিয়ে লিখতে পারি, আর যদি ব্যাসার্ধের হ্রাস বলি তাহলে এটাকে ডেল আর দিয়ে লিখতে পারি। তাহলে ব্যাসার্ধের হ্রাস ডেল আর, আর ব্যাসের হ্রাস ধরলে সেটাকে আমরা স্মল ডি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে খেয়াল করো, টার্মগুলো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ক্যাপিটাল এল, স্মল এল, হ্যাঁ, ডেল আর, তারপরে হচ্ছে ডি, স্মল ডি, এগুলো দ্বারা কি প্রকাশ করে, এগুলো একটু ভালো করে খেয়াল করে নিবে। আদি ব্যাসার্ধ, স্টার্টিং যে ব্যাসার্ধ থাকবে তার, সেটা হচ্ছে স্মল আর, আদি ব্যাস ক্যাপিটাল ডি দিয়ে লিখতাম আমরা। দৈর্ঘ্য বৃদ্ধি যেটা পেলো সেটা স্মল এল বা ডেল এল দ্বারা থাকতে পারে, কারণ প্রশ্ন যদি উল্লেখ করে দেয় ডেল এল দিয়ে, তাহলে ফর্মুলাটাও ডেল এল দিয়ে লিখতে হবে। ব্যাসের হ্রাস স্মল ডি, ব্যাসার্ধের হ্রাস ডেল আর। তাহলে এখন আমরা পার্শ্ব বিকৃতিতে যাব। তাহলে পার্শ্ব বিকৃতি মানে হচ্ছে পরিবর্তন ডিভাইড বাই আদি, মানে কতটুকু চেঞ্জ হলো এটা উপরে থাকবে আর শুরুতে যেটা ছিল সেটা নিচে থাকবে। তাহলে পার্শ্ব বিকৃতি ইজ ইকুয়াল টু হবে, পার্শ্ব বিকৃতি সমান, তাহলে পাশে যতটুকু কমলো ব্যাসার্ধের, যদি আমরা ব্যাসার্ধ হিসাব করি, ব্যাসার্ধের হ্রাস ডিভাইড বাই আদি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের হ্রাস হচ্ছে ডেল আর, আদি ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ব্যাসার্ধের পরিবর্তনটা উপরে আর শুরুটা নিচে। অথবা আমরা লিখতে পারি, যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, 2 ডেল আর ডিভাইড বাই আর, 2 আর, তাহলে 2 ডেল আর মানে ব্যাস হয়ে যাবে তখন। তাহলে ব্যাসের হ্রাসটাকে আমরা স্মল ডি দিয়ে লিখছি, আর আদি ব্যাস হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে পার্শ্ব বিকৃতিকে আমরা এইভাবেও লিখতে পারি, স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তাহলে পার্শ্ব বিকৃতি আমরা পেলাম। এরপরে আসো দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি হবে পরিবর্তন, দৈর্ঘ্য বৃদ্ধি উপরে, আদি দৈর্ঘ্য নিচে। অথবা আমরা লিখতে পারি ডেল এল বাই ক্যাপিটাল এল। যেহেতু আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা ডেল এল দিয়ে লিখছি অথবা স্মল এল দিয়ে লিখছি। এখন আমরা ফর্মুলাতে মান বসাই দিব।
তাহলে আমরা পেয়েছি পয়সন অনুপাত সিগমা সমান পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি হচ্ছে ডেলার বাই আর, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়। তাহলে ঋণাত্মক চিহ্নের তাৎপর্য হচ্ছে দৈর্ঘ্য যদি বাড়ে আমার প্রস্থে কমবে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ব্যাসার্ধ বা ব্যাস হ্রাস পাবে, এই জন্য একটা নেগেটিভ সাইন আসে এখানে। তাহলে ডেল আর বাই আর ক্রস এল বাই ডেল এল, সরি এল বাই স্মল এল, এভাবে লিখতে পারি আমরা। এখন যদি আমরা একটু চেঞ্জ করি, ডেল আর বাই আর এল বাই, এই এল এর পরিবর্তে আমরা ডেল এল লিখেছিলাম, তাহলে ডেল এলও লিখতে পারি। তাহলে যে কোনোভাবে তুমি সূত্রটাকে প্রকাশ করতে পারো। এখন যদি আমরা ব্যাস দিয়ে প্রকাশ করি, তাহলে ব্যাস দিয়ে লিখলে সিগমা সমান হবে পার্শ্ব বিকৃতি হবে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে স্মল ডি বাই ক্যাপিটাল ডি ক্রস এল বাই, তাহলে এটা মনে রাখাটাও ইজি, স্মল ডি ক্যাপিটাল এল ডিভাইড বাই ক্যাপিটাল ডি স্মল এল। এখানে মাইনাস চিহ্ন থাকবে একটা, স্মল ডি ক্যাপিটাল এল ডিভাইড বাই ক্যাপিটাল ডি স্মল এল। তাহলে স্মল ডি দ্বারা কি বোঝায়? ব্যাসের হ্রাস, আর ক্যাপিটাল এল আদি দৈর্ঘ্য, ক্যাপিটাল ডি আদি ব্যাস, স্মল এল দৈর্ঘ্যের বৃদ্ধি। তাহলে এই টার্মগুলো এটা বিভিন্নভাবে থাকতে পারে, তো তোমরা সবগুলা কোনটা কি এই টার্মগুলো যদি জানা থাকে তাহলে আশা করি সমস্যা হবে না। তাহলে পয়সন অনুপাতের একটা সীমা আছে। পয়সন অনুপাতের সীমা হচ্ছে, সীমাটা একটু মনে রাখবে, পরীক্ষায় আসে এটা। পয়সন অনুপাতের সীমা হচ্ছে -1 লেস দেন সিগমা লেস দেন হাফ। অর্থাৎ পয়সন অনুপাতের এই সীমার মধ্যে স্থিতিস্থাপক বস্তুর পয়সন অনুপাতের সীমা হবে -1 থেকে বড় বাট হাফ থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে পয়সন অনুপাত থাকবে, এবং তাহলে বস্তুটি স্থিতিস্থাপক ধর্ম বজায় থাকবে। আচ্ছা, আমরা এখন পয়সন অনুপাত সংক্রান্ত একটা ম্যাথ করব। ফোর মিটার দীর্ঘ ও 1 মিলিমিটার ব্যাসের একটি তারে বল প্রয়োগের ফলে এর দৈর্ঘ্য 0.1 সেন্টিমিটার, দৈর্ঘ্য বৃদ্ধি 0.1 সেন্টিমিটার হয়। তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে, এই হচ্ছে প্রশ্ন আমাদের। তাহলে 4 মিটার দীর্ঘ, তাহলে আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল 4 মিটার, ব্যাস আদি ব্যাস ক্যাপিটাল ডি 1 মিলিমিটার, মানে 10⁻³ মিটার। বল প্রয়োগের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধিটাকে স্মল এল দিয়ে ধরতে পারি 0.1 সেন্টিমিটার। তাহলে 0.1 ইন্টু 10⁻² সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিই, 10⁻² মিটার। ব্যাস কতটুকু হ্রাস পাবে? ব্যাসের হ্রাস হচ্ছে স্মল ডি। তাহলে টার্মগুলো একটু খেয়াল করো যে কোনটাকে কি দ্বারা আমরা লিখতে পারি। এরপর আমরা সূত্র লিখবো। আমরা জানি পয়সন অনুপাত সিগমা সমান মাইনাস স্মল ডি ক্যাপিটাল এল ডিভাইড বাই ক্যাপিটাল ডি স্মল এল। তাহলে এখানে লিখবা ঋণাত্মক চিহ্ন পরিহার করে পাই, ঋণাত্মক চিহ্নটা বাদ দিয়ে আমরা মান বসাবো। তাহলে সিগমা সমান স্মল ডি ক্যাপিটাল এল, ক্যাপিটাল ডি স্মল এল। স্মল ডি হচ্ছে আমরা বের করব। আচ্ছা, এখানে সিগমার মান দেওয়া থাকবে প্রশ্নে সিগমার মান হচ্ছে 0.25, সিগমা দেওয়া আছে 0.25। তাহলে আমরা স্মল ডি সমান হবে সিগমা ক্যাপিটাল ডি স্মল এল ডিভাইড বাই ক্যাপিটাল এল। আমরা যদি এখন মান বসিয়ে দিই, স্মল ডি সমান সিগমা 0.25, ক্যাপিটাল ডি হচ্ছে 4, স্মল এল হচ্ছে 0.1 ইন্টু 10⁻², ক্যাপিটাল এল হচ্ছে
সিগমা 0.25 স্মল ডি tan ইনভার্স 3 আর ক্যাপিটাল L হচ্ছে 4 এবং হচ্ছে 0.25 tan ইনভার্স 3 0.1 tan ইনভার্স 2 ডিভাইড বাই 4, তাহলে আমরা পাচ্ছি 6.25 ইন্টু tan ইনভার্স 8 মিটার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, ব্যাসের পরিবর্তন বা ব্যাসের হ্রাস। তাহলে এখন একটা আমরা সৃজনশীল প্রশ্ন করব, যেটা 19 সালে আসছে। এই প্রশ্নটা আগে একটু লিখে নিই। প্রশ্নটা হচ্ছে, রাফি পরীক্ষাগারে একটি তার ইস্পাতের তৈরি কিনা যাচাই করছিল। এজন্য সে 2 মিটার দীর্ঘ এবং 1.12 mm এখানে খেয়াল করো, আমরা প্রশ্ন দুটো একটু লিখে নিই, তারপর আমরা সলিউশনে যাব। আমাদের প্রশ্ন লেখা মোটামুটি শেষ। এখন একটু খেয়াল করো, রাফি পরীক্ষাগারে একটি তার ইস্পাতের তৈরি কিনা যাচাই করছিল। এই জন্য সে 2 মিটার দীর্ঘ এবং 1.12 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তার নিল। তারটিতে সে 25 জুল বিভব শক্তি প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বৃদ্ধি পায়, ব্যাস হচ্ছে 5 × 10⁻³ মিলিমিটার হ্রাস পায়। বিশুদ্ধ ইস্পাতের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, তারটির পয়সন অনুপাত নির্ণয় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের কিনা যাচাই করো। তাহলে খেয়াল করো, আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে পয়সন অনুপাত বের করতে হবে। তাহলে পয়সন অনুপাত বের করার জন্য আমরা আগে, যেহেতু আমাদের জায়গা স্বল্প, আমরা ভ্যালুগুলো একটু লিখে নিই পাশে। আমাদের ভ্যালুগুলোর মধ্যে হচ্ছে 2 মিটার দীর্ঘ তার মানে ক্যাপিটাল L হচ্ছে 2 মিটার, এত ব্যাস বিশিষ্ট তার, তাহলে স্মল ডি 1.12 মিলিমিটার, সো 1.12 ইন্টু 10⁻³ মিটার। তারটিতে 25 জুল বিভব শক্তি প্রয়োগ করলো। বিভব শক্তিকে আমরা ইপি দিয়ে লিখতে পারি, 25 জুল প্রয়োগ করার পরে দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বৃদ্ধি পায়, তার মানে স্মল L হচ্ছে 3 সেন্টিমিটার, সো 3 × 10⁻² মিটার। আর হচ্ছে ব্যাস এত মিলিমিটার, দৈর্ঘ্য এত বৃদ্ধি পায়, ব্যাস হ্রাস পায়। তাহলে ব্যাসের হ্রাসটা হচ্ছে আমরা স্মল ডি দিয়ে লিখবো। ব্যাসের হ্রাস হচ্ছে স্মল ডি সমান 5 × 10⁻³ মিলিমিটার, সো 5 × 10⁻6 মিটার। আশা করছি তোমরা আমাদের ইনফরমেশনগুলো বুঝতে পারছো। যে এখানে অঙ্ক করার মেইন যে ফ্যাক্ট, সেটা হচ্ছে প্রথমে তোমাকে
মানগুলা কোনটার মান কি এটা যদি ঠিক মতো বসাতে পারো আর সূত্রটা যদি জানা থাকে তাহলে অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। বাট ভুল হয় হচ্ছে এখানে, যেমন এই প্রশ্নটা, এটা চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্ন। এই প্রশ্নটা যখন আমরা বোর্ডের খাতা মূল্যায়ন করতে গিয়ে দেখলাম এখানে যে 25 জুল বিভব শক্তি দেওয়া আছে, এটাকে বিভব শক্তি না ধরে এটাকে সবাই সঞ্চিত শক্তির সূত্র অ্যাপ্লাই করে করছে, এবং আমি প্রায় 50% খাতার মধ্যে সেটাই পেয়েছি যে সঞ্চিত শক্তি যে সূত্রটা আছে ইউ সমান হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিকৃতি, এই ফর্মুলা দিয়ে করেছে, যেটা আমি গত ক্লাসে বলেছি। তোমরা একটু কেয়ারফুল থাকবে যে বিভব শক্তি মানে আমাদের কাজের সূত্র দিতে হবে। আর সঞ্চিত শক্তি যদি বলে একক আয়তন সঞ্চিত শক্তি, বিভব শক্তি, সঞ্চিত শক্তি, কাজ একই ফর্মুলা। আর যদি একক আয়তন সঞ্চয় শক্তি বলে তখন হবে হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিকৃতি। এখন আসো সিগমা ইজ ইকুয়াল টু পয়সন অনুপাত সিগমা ইকুয়াল টু মাইনাস স্মল ডি ক্যাপিটাল আর ডিভাইড বাই ক্যাপিটাল ডি স্মল এল। তাহলে আমরা যদি ঋণাত্মক চিহ্ন পরিহার করি, স্মল ডি এর ভ্যালু হচ্ছে 1.12 ইন্টু 10^3, ক্যাপিটাল এল হচ্ছে 2, ক্যাপিটাল ডি হচ্ছে আদি ব্যাস, সরি এটা সব সম্ভবত আদি ব্যাস ছিল, ক্যাপিটাল ডি হবে তাহলে স্মল ডি এর ভ্যালুটা হচ্ছে 5 ইন্টু 10^6, 1.12 ইন্টু 10^3, স্মল এল হচ্ছে 3 ইন্টু 10^2, 5 ইন্টু 10^6 ইন্টু 2 ডিভাইড বাই 3 ইন্টু 10^2, তাহলে আমরা পাচ্ছি 0.298। পয়সন অনুপাতের কোনো একক নেই, কারণ একই জাতীয় রাশির অনুপাত, উপরে যেহেতু বিকৃতির কোনো একক নেই। আবার পয়সন অনুপাত হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, দুইটাই বিকৃতি, তাহলে সেক্ষেত্রে বিকৃতির কোনো একক নেই, আবার দুইটা একই জাতীয় রাশি, তাই এখানে পয়সন অনুপাতের কোনো একক থাকবে না, 0.298। এখন পরেরটাতে যদি যাও, পরেরটাতে বলছে বিভব শক্তি দেওয়া আছে, আর প্রশ্নে বলা আছে যে আমাদের বিশুদ্ধ ইস্পাতের ইয়ং গুণাঙ্ক দেওয়া ছিল 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা ইয়ং গুণাঙ্ক বের করে আমরা সিদ্ধান্ত দিব যে এটা আদৌ ইস্পাত কিনা। তাহলে আমরা জানি বিভব শক্তি ইপি সমান হাফ অফ, বিভব শক্তি ইপি মানে ডাব্লিউ, কৃতকাজের সূত্র, হাফ অফ ওয়াই এ স্মল এল স্কয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এল। তাহলে আমরা ওয়াই বের করব, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হবে 2 ইপি ডিভাইড বাই 2 EPL ডিভাইড বাই এ স্মল এল স্কোয়ার। ইপি হচ্ছে 25, ক্যাপিটাল এল হচ্ছে 2, এ হচ্ছে আমাদের, তাহলে এ সমান আমরা লিখবো পাই আর স্কোয়ার এল স্কোয়ার। তাহলে এখানে আরটা বের করতে হবে, ওয়াই এ এল স্কোয়ার। আচ্ছা আমরা এটা পাশে বের করে নিই, তাহলে এখানে মান বসিয়ে দিব। তাহলে এ সমান পাই আর স্কোয়ার, আবার আর মানে হচ্ছে d/2 হোল স্কোয়ার, সো 1/4 পাই ডি স্কোয়ার। তাহলে এখানে ডি বলতে কিন্তু আমার আর বলতে আদি ব্যাসার্ধকে বোঝানো হচ্ছে, এফ সমান হচ্ছে mgl। তাহলে আদি ব্যাসার্ধ যদি হয়, এখানে স্মল ডি আমরা দিয়েছি, বাট এখানে স্মল ডি এর পরিবর্তে ক্যাপিটাল ডি হবে, 1/4 পাই ক্যাপিটাল ডি স্কোয়ার। ক্যাপিটাল ডি হচ্ছে 1.12 ইন্টু 10^3 হোল স্কোয়ার, 1.12 ইন্টু 10^3 স্কোয়ার ইন্টু 3.14 ডিভাইড 4, তাহলে 9.84 ইন্টু 10^7, 9.84 ইন্টু 10^7, আর স্মল হচ্ছে 3 ইন্টু 10^2 whole square into 3 into 10^2 whole square, and পাচ্ছি 2 into 25 into 2 divided answer, এবং পাচ্ছি 1.128 into 10^11 নিউটন পার মিটার স্কয়ার।
তাহলে আমাদের বিশুদ্ধ ইস্পাতের ইয়ং গুণাঙ্ক ছিল হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। বিশুদ্ধ ইস্পাতের ইয়ং গুণাঙ্ক, যেহেতু ওয়াই এখানে যদি বিশুদ্ধ ইস্পাতের ইয়ং গুণাঙ্ক ওয়াই এর মানটা << 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, তাই রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের ছিল না। আমরা এইভাবে সিদ্ধান্তে পৌঁছাবো। আশা করছি তোমরা সলিউশনে কোনো ভুল আছে কিনা হিসাবটা চেক করে নেবে। অনেক ক্ষেত্রে হিসাবে ভুল থাকতে পারে। সো এই অংশটা গুরুত্বপূর্ণ এখানে, মানে এখানে আমরা পাই নর্মালি স্মল ডি দিয়ে করি, স্মল ডি কিন্তু আবার এখানে রিপ্রেজেন্ট করতেছে ব্যাসের হ্রাস। সো তোমরা স্মল ডি দিয়ে আবার স্মল ডি এর মানটা যদি বসিয়ে দাও তাহলে এখানে ভুল হবে। আমরা আরো একটা সৃজনশীল প্রশ্ন দেখি। একটি দৃঢ় অবলম্বন হতে দুইশো সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি ভিন্ন উপাদানের তার এ ও বি ঝুলিয়ে তার দ্বয়ের নিচে 10 কেজি ভর ঝুলানো হলো। এ তারের দৈর্ঘ্য 7% ও বি তারের দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেল। প্রথম প্রশ্ন হচ্ছে বি তারের একক আয়তনে বিভব শক্তি কত? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ং গুণাঙ্কের সম্পর্ক। বিশ্লেষণ করো। উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা প্রশ্নটা লিখলাম। দেখো, একটি দৃঢ় অবলম্বন থেকে 200 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি ভিন্ন উপাদানের তার এ ও বি ঝুলিয়ে তার দ্বয়ের নিচে 10 কেজি ভর ঝুলানো হলো। তাহলে ভরটা কমন। এ তারের দৈর্ঘ্য 7%, বি তারের দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেল। তাহলে আমরা বি তারের একক আয়তনে বিভব শক্তি, তাহলে একক আয়তনে বিভব শক্তির সূত্র হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে দেখো, একক আয়তনে বিভব শক্তি আমরা যদি ইউ ধরি, ইউ সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে পীড়ন সমান হচ্ছে F/A। তাহলে এ তারের দুটি ভিন্ন উপাদানের তার এ ও বি ঝুলিয়ে, তাহলে যেহেতু ক্ষেত্রফল হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, তার মানে 1 × 10⁻6 মিটার স্কোয়ার। দৈর্ঘ্য ক্যাপিটাল এল 200 সেন্টিমিটার, মানে 2 মিটার। ভর ঝুলানো হলো এম সমান 10 কেজি। দৈর্ঘ্য 10%, এ তারের দৈর্ঘ্য 7% আর বি তারের 8%। তাহলে বি তারের জন্য যদি আমরা হিসাব করি স্মল এল, এল বি সমান 8%।
আচ্ছা, আমাদের ইনফরমেশনগুলো আমরা একটু লিখে নিই। তাহলে এ তারের জন্য হবে এল এ 7% ইন্টু ক্যাপিটাল এল, তার মানে 0.07 এল, আর বি তারের হচ্ছে 8% ইন্টু ক্যাপিটাল এল, সো 0.08 এল। তাহলে উভয় তারের দৈর্ঘ্য কমন, আমরা ওইদিকে যাচ্ছি না। তাহলে আমরা একটু উপরে লিখি হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিকৃতি। তাহলে হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিকৃতি, এরপরে সূত্র হচ্ছে পিরিয়ড মানে এফ বাই এ, আর বিকৃতি মানে স্মল এল বাই ক্যাপিটাল এল। আবার এফ মানে হচ্ছে এম জি, এ সমান হচ্ছে যেহেতু ভর জোড়ানো হলো এ সমান পাই এল স্কোয়ার স্মল এল বাই ক্যাপিটাল এল। এম হচ্ছে 10, জি 9.8, স্মল এল হচ্ছে 0.07, বি তারের 0.08 এল ডিভাইড বাই পাই, আর হচ্ছে আচ্ছা এ সরাসরি দেওয়া আছে, তাহলে আমরা পাই আর স্কোয়ার লেখার প্রয়োজন নেই। এ সমান হচ্ছে 1 ইন্টু 10⁻⁶, আর ক্যাপিটাল এল হচ্ছে ক্যাপিটাল এল এখানে আমরা দুই দিকে কেটে দিব, তাহলে আমরা আর মান বসাচ্ছি না, তাহলে উপরে বসাতে হবে 10 ইন্টু 9.8 0.08 ডিভাইড বাই 1 ইন্টু 10⁻⁶, তাহলে আমরা পাচ্ছি 3.92 ইন্টু 10⁶ জুল। তাহলে এই হচ্ছে একক আয়তনে বিভব শক্তি। এখন পরের ম্যাথে আমরা যদি যাই, পরের ম্যাথে ইয়ং গুণাঙ্কের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির সম্পর্ক বের করতে হবে। তাহলে আমরা দুইটা তারের ইয়ং গুণাঙ্ক বের করে নিই। তাহলে এই তারের ক্ষেত্রে, এই তারের জন্য y is equal to fl by a small l। তাহলে এটা এ তারের জন্য যদি হিসাব করি, f equal to mg a small l a, তাহলে 10 9.8 into 2, আর এখানে হবে 10⁻⁶, আর l এ হচ্ছে 0.07 l, 0.07 l হচ্ছে আমার যদি মান বসাই দিই 0.07 into 2, 10 into 9.8 divided by 0.07 into 10⁻⁶, তাহলে আমি পাচ্ছি 1.4 into or 14 into 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। মানে এ তারের জন্য পেলাম। সিমিলারলি আমরা বি তারের জন্য বের করব। তাহলে বি তারের জন্য আমার শুধু হিসাবগুলো চেঞ্জ হবে, হিসাবটা চেঞ্জ হবে শুধু, আমরা বি তারের জন্য মানগুলো পাল্টাবে হচ্ছে শুধু এ এর মানটা পাল্টাবে, এল এর ওয়াই বি সমান হবে 10 into 9.8 into 2 ডিভাইড বাই 10⁻⁶, 0.08 into 2। যেহেতু বাকি সব কিছু কমন, ডিভাইড বাই 0.08 into 10⁻⁶, তাহলে আমরা পাচ্ছি 12.25 into 10⁻10। তাহলে খেয়াল করো ওয়াই এ এবং ওয়াই বি এই দুইটার মধ্যে ওয়াই এটা বড়, তাহলে এখানে ওয়াই এ গ্রেটার দেন ওয়াই বি। আবার আমরা পাচ্ছি যে ওয়াই এ ইজ ইকুয়াল টু এফ এল বাই এ এল এ, ওয়াই বি সমান এফ এল বাই এ এল ভি। তাহলে আমরা যদি ডিভিশন করি ওয়াই এ বাই ওয়াই বি, এল বি বাই এল এ, যেহেতু ওয়াই এ গ্রেটার দেন ওয়াই বি, তাহলে ওয়াই এ বাই ওয়াই বি গ্রেটার দেন 1, সুতরাং যেহেতু ওয়াই এ বাই ওয়াই বি গ্রেটার দেন 1, সুতরাং এল বি বাই এল এ গ্রেটার দেন 1, অর্থাৎ এল বি গ্রেটার দেন এল এ। অর্থাৎ যে তারের ইয়ং গুণাঙ্ক বেশি তার দৈর্ঘ্য বৃদ্ধি, এ তারের ইয়ং গুণাঙ্ক বেশি, তাহলে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ওয়াই এর সাথে এল এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আমরা এইভাবে ব্যাখ্যাটা দিব, যেহেতু এ তারের ইয়ং গুণাঙ্ক বেশি তাই এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কম, আবার বি তারের ইয়ং গুণাঙ্ক কম বিধায় বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি
বেশি, এভাবে ব্যাখ্যা করতে পারি। তো তোমরা এই ফরম্যাটগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, অথবা মান বের করেও আমরা ব্যাখ্যা করতে পারি। তো যে কোনো একভাবে ব্যাখ্যা করলে হবে। তো আমরা পরবর্তী ক্লাসে ইয়ং গুণাঙ্কের পরবর্তী লেসন আলোচনা করব পৃষ্ঠটান বা প্রান্তিক বেগ নিয়ে। তো সে পর্যন্ত তোমরা এই বিষয়গুলো নিজেরা আয়ত্ত করবে এবং সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং ঘরে থাকবে। ধন্যবাদ সবাইকে।